হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন পেপার 2 শুরু করব। ক্লাস 10-এর পেজ হচ্ছে 516 পেজ। তাহলে আজকে আমরা শুরু করছি রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 2, পেজ 516। তোমরা কিন্তু অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে, আর দেখে ভালো লাগলে কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রশ্ন আছে, বলছে ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে। ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর। বলছে ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে। বলছে অপশন আছে 1 মাস, 2 মাস, 3 মাস না 4 মাস। 3 মাস অন্তর যেটা হয় সেটাকে বলা হচ্ছে ত্রৈমাসিক, আর 6 মাস অন্তর যেটাকে বলা হচ্ছে সেটাকে হচ্ছে হাফ ইয়ারলি। ঠিক আছে, আর 12 মাসে যেটা হয় সেটা হচ্ছে বার্ষিক। তাহলে যেহেতু ত্রৈমাসিক বলছে, তাহলে এখানে অ্যান্সার হবে সি, 3 মাস। অ্যান্সার হচ্ছে সি, আমরা লিখব 3 মাস। এটাই হচ্ছে তাহলে অ্যান্সার এখানে হবে অপশান সি। যেহেতু ত্রৈমাসিক বলছে, আর ষান্মাসিক হচ্ছে 6 মাস, আর হচ্ছে বার্ষিক হচ্ছে 1 বছর। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক আছে 3x² - 4x + 2 দ্বিঘাত রাশিতে। এখানে দেওয়া আছে 3x² - 4x + 2 দ্বিঘাত রাশিতে x² এবং x⁴, x² এবং x⁴ এর সহগের সহগ, x² এর সহগ কি? x² এর সহগ হচ্ছে 3, আর x⁴ মানে যেখানে x নেই তার সহগ এটা হচ্ছে x⁴। তাহলে x⁴ সহগ হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে নিচ্ছি যে x² এর সহগ ইকুয়াল টু 3। যদি বলতো x এর সহগ কি, তাহলে -4। x এর সহগ হচ্ছে -4। আমি একটু লিখে দিচ্ছি x এর সহগ, এটা কিন্তু চাইনি, তা আমি লিখে দিচ্ছি x এর সহগ ইকুয়াল টু -4, আর x⁴ এর সহগ ইকুয়াল টু 2। ঠিক আছে, এখানে বলছে x² এবং x⁴ এর সহগের যোগফল। তার মানে এই দুটোর কি চাইছে? যোগফল চাইছে, এই 3 আর 2 এর যোগফল। তাহলে আমরা লিখব যোগফল ইকুয়াল টু 3 + 2 ইকুয়াল টু 5। 3 + 2 ইকুয়াল টু 5। আপনার অপশান আছে এ হচ্ছে 3, অপশান বি হচ্ছে 4, অপশান সি হচ্ছে 5, অপশান ডি হচ্ছে 6। তাহলে আমার হবে সি, অ্যান্সার হবে হচ্ছে সি। এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। আমি আবার বলে নিচ্ছি, x² এর সহগ হচ্ছে 3, আর x এর সহগ হচ্ছে -4, আর x⁴ তার সহগ হচ্ছে 2। আমাকে বলছে x² আর x⁴ এর সহগের যোগফল কত? এই দুটো সহগের যোগফল, তাহলে 3 + 2 ইকুয়াল টু 5। ঠিক আছে, এবার চলে যেতে আমরা নেক্সট অঙ্কে। 1-এর 3 নম্বর। দেখো প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে যে কোনো বৃত্তের একটি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক। মানে জ্যায়ের দূরত্ব কেন্দ্র থেকে যা ব্যাসার্ধ তার অর্ধেক, ব্যাসার্ধের অর্ধেক। আমি আবার বলছি, একটা বৃত্তের জ্যায়ের দূরত্ব মানে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ব্যাসার্ধের অর্ধেক। ঠিক আছে, যদি ব্যাসার্ধ x একক হয়, ব্যাসার্ধ দেওয়া আছে x একক, তাহলে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হবে x/2 একক। আমি আবার বলছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে x একক,
কেন্দ্র থেকে ব্যাসার্ধের দূরত্ব কত হবে? অর্ধেক, মানে x/2 একক। ঠিক আছে, তবে জ্যাটির দৈর্ঘ্য কত? আমাকে জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। আমি চিত্রটা এঁকে নিচ্ছি, একটা বৃত্ত আঁকাচ্ছি। বৃত্ত আঁকালাম একটা। আচ্ছা, এখানে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে জ্যা, এখান থেকে দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ, এখানেও দাগ দিচ্ছি। এখানে হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো জ্যা, আর ডি বিন্দুতে এটা হচ্ছে ওডি হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। এই ব্যাসার্ধ দেওয়া আছে এক্স একক, এটা দেওয়া আছে হচ্ছে এক্স একক, আর কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক। এই ব্যাসার্ধের অর্ধেক মানে x/2 একক, x/2 একক। ঠিক আছে, বলছে জ্যায়ের দৈর্ঘ্য কত? জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে আমরা প্রথমে এডি বার করবো, করে তাকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু জ্যায়ের দৈর্ঘ্য পেয়ে যাব। কারণ আমরা জানি কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব টানা হয়, ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই লম্ব কিন্তু জ্যাকে কি করছে? সমদ্বিখণ্ডিত করেছে। আমরা যদি এটা বের করতে পারি, তাকে আমরা 2 দিয়ে গুণ করলেই আমরা কিন্তু জ্যায়ের দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা লিখছি যে ত্রিভুজ AOD এর অতিভুজ, এটাকে আমরা বলছি অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটাকে আমরা ভূমি ধরছি। তাহলে আমরা কিন্তু ভূমি বের করব। ভূমি ইকুয়াল টু রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে, আমি লিখছি, দেখো AOD এর অতিভুজ ব্র্যাকেটের মধ্যে হচ্ছে OA ইকুয়াল টু এক্স একক। আবার লিখছি ত্রিভুজ AOD এর লম্ব হচ্ছে OD, লম্ব OD ইকুয়াল টু x/2 একক। ত্রিভুজ AOD এর ভূমি ব্র্যাকেটের মধ্যে হচ্ছে AD, ভূমি AD ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে আমাকে কিন্তু ভূমি বার করতে হবে। ভূমি ইকুয়াল টু রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে আমরা লিখছি AD ইকুয়াল টু রুটের মধ্যে অতিভুজ স্কয়ার OA স্কয়ার মাইনাস OD স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এবার রুটের মধ্যে OA হচ্ছে x, তার হচ্ছে হোল স্কয়ার, আর মাইনাস x/2 তার হচ্ছে হোল স্কয়ার। পাশে হচ্ছে একক, এবার রুটের মধ্যে x² মাইনাস x²/4 একক। এবার রুটের মধ্যে লসাগু হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 4x² মাইনাস x² একক। ঠিক আছে, এটা 4 দিয়ে গুণ করলে 4x², 4 ভাগ গেলে x²। এবার 4x² থেকে x² বিয়োগ করলে 3x²। আমরা এখানে লিখছি রুটের মধ্যে 3x²/4, পাশে হচ্ছে একক। এবার আমরা রুটের বাইরে করব, তাহলে উপরে হবে √3x আর নিচে হচ্ছে 2, এত একক। তাহলে এখানে কিন্তু AD আমরা বের করলাম, AD বাড়ালো √3x/2। এবার আমরা বার করবো জ্যায়ের দৈর্ঘ্য। লিখব জ্যায়ের দৈর্ঘ্য ইকুয়াল টু 2 ইন্টু √3x/2। আমরা যদি AD যেটা বাড়ালো তাকে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব AB। জ্যায়ের দৈর্ঘ্য মানে হচ্ছে AB বের করতে হবে। AB ইকুয়াল টু 2AD, 2 ইন্টু AD। তাহলে এই 2 এটা হচ্ছে একক,
এই 2 কাটা গেল, সমান সমান √3x এত একক। এবার আমাকে অপশান দেখতে হবে। অপশান এ হচ্ছে 2x একক, অপশান বি হচ্ছে √3/2x একক, অপশান সি হচ্ছে √3x একক, আর ডি হচ্ছে √3/4x একক। তাহলে আমার হচ্ছে অপশান সি অ্যান্সার। তাহলে আমার হবে সি নম্বর, এটা হচ্ছে অ্যান্সার। সি নম্বরে অ্যান্সার খুব ভালো করে লক্ষ্য করবে। আমি একটা কথা বলছি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের ওপর লম্ব টানা যায় তাহলে ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই দুটো বাহু কিন্তু সমান হবে। আমরা যদি এটা বের করতে পারি তাকে 2 দ্বারা গুণ করলে আমাদের কিন্তু জ্যায়ের দৈর্ঘ্য হয়ে যাবে। আর এটা হচ্ছে অতিভুজ, এই ত্রিভুজে অতিভুজ হচ্ছে ওএ, আর লম্ব হচ্ছে ওডি, আর আমি ভূমি ধরছি এডি। আমি বার করবো ভূমি, মানে ভূমি ইকুয়াল টু রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 1-এর 4 নম্বর। দেখো প্রশ্নটা কি যে দেখো, প্রশ্ন আছে একটি অর্ধ গোলাকার কাচের পেপার ওয়েটের আয়তন 18 পাই ঘন সেমি। একটা অর্ধ গোলাকৃতি পেপার ওয়েট আছে যার আয়তন দেওয়া আছে 18 পাই ঘন সেমি। বলছে পেপার ওয়েটের সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। আমি বলছি অর্ধ গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 2/3 পাই আর কিউ, 2/3 পাই আর কিউ, সেটা দেওয়া আছে 18 পাই। আমি ব্যাসার্ধ ধরে নেব হচ্ছে আর, ব্যাসার্ধ আমি আর ধরে নিয়ে আমি অর্ধগোলকের আয়তন বার করব। ফর্মুলা হচ্ছে 2/3 পাই আর কিউ। এবার আমাকে বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে অর্ধগোলকের কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল দুটো আছে, একটা হচ্ছে ফাঁপা আর একটা হচ্ছে নিরেট। যেটা হচ্ছে নিরেট, যেমন পেপার ওয়েট নিরেট, এর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার, আর যখন ফাঁপা হবে তখন হবে 2 পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে আমি আগে ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। এবার অর্ধগোলকের আমি আয়তন বার করব। লিখব অর্ধগোলকের আয়তন ইকুয়াল টু 2/3 পাই আর কিউ ঘন সেমি। তাহলে হচ্ছে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 2/3 পাই আর কিউ, 2/3 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ তার হোল কিউ। এটা হচ্ছে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা। এবার শর্তানুসারে নিজে লিখব, শর্তানুসারে 2/3 পাই আর কিউ ইকুয়াল টু, দেখো এখানে দেওয়া আছে আয়তন, এখানে আয়তন দেওয়া আছে 18 পাই। তাহলে আমার আয়তন এটা শর্তানুসারে দুটো হচ্ছে সমান, তাহলে এটা হচ্ছে 18 পাই। এবার দুই দিক থেকে আমি পাইকে তুলে দিচ্ছি, তাহলে এখানে থাকবে আর কিউ ইকুয়াল টু 18 গুণন 3 তার নিচে 2। 3টা যখন ওপারে যাবে 3 হয়ে যাবে উপরে ইন্টু 2 হয়ে যাবে ডিভাইডেড, মানে 2 যাবে নিচে 3 যাবে উপরে, আর দুই দিক থেকে পাই কিন্তু উঠে গেল। ঠিক আছে, তাহলে এটা কাটলে হচ্ছে 9। তাহলে আর কিউ ইকুয়াল টু 27, এখানে আর কিউ ইকুয়াল টু 27, 3 9 27। তাহলে আর এখানে লিখছে আর তার হোল কিউ, এখানে 27কে আমরা লিখব 3 তার হোল কিউ, অতএব আর ইকুয়াল টু 3। তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম। লিখব ব্যাসার্ধ, এখানে লিখছি যে ব্যাসার্ধ ইকুয়াল টু 3 সেমি। তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেলাম 3 সেমি। তাহলে আমি আর একবার বলে নিচ্ছি
যে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা 2/3πr³ ঘন একক। আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা দুটো আছে, যখন ফাঁপা হবে তখন 2πr², আর যখন নিরেট হবে তখন হচ্ছে 3πr² বর্গ একক। যেহেতু এটা পেপার ওয়েট, এটা হচ্ছে নিরেট, এর সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3πr²। লিখব সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 3πr²। এটা হচ্ছে ফর্মুলা, বর্গ একক। এটা কিন্তু আমি ফর্মুলা লিখলাম, এবার আমি মান বসাবো। 3 × π × আর এর মান হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে 3 × 3 পাশে হচ্ছে বর্গ সেমি, তাহলে 3 × 3 = 9, 3 × 9 = 27, তাহলে 27 π বর্গ সেমি, 27 π বর্গ সেমি। এবার আমরা কিন্তু অপশান দেখব। অপশান এ আছে 18 π বর্গ সেমি, অপশান বি আছে 36 π বর্গ সেমি, অপশান সি আছে 9 π বর্গ সেমি, আর অপশান ডি আছে 27 π বর্গ সেমি। তাহলে আমার অপশান ডি অ্যান্সার হবে হচ্ছে ডি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কের। 1-5 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, খুব ভালো করে দেখো। প্রশ্ন আছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড। আমি আবার বলছি 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড এবং 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড হলে হচ্ছে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত। তাহলে আমাকে কিন্তু প্রথমে তৃতীয় কোণটা কত সেটা আমাকে বের করতে হবে। আমরা করব কি, আমরা প্রথমে দুটি কোণের সমষ্টি মানে দুটি কোণকে আমরা কিন্তু যোগ করব, কোটা যা হবে আমরা 180 ডিগ্রি থেকে বিয়োগ করব, তাহলে আমরা কিন্তু তৃতীয় কোণ পেয়ে যাব। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইবার দুটি কোণের সমষ্টি মানে যোগফল যদি আমরা 180 ডিগ্রি থেকে বাদ দিই মানে বিয়োগ করি, তাহলেই আমরা কিন্তু তৃতীয় কোণ পেয়ে যাব। তারপর আমরা বৃত্তীয় মান বের করব। ঠিক আছে, তাহলে আমরা আগে তৃতীয় কোণটি কত সেটা বার করি, তারপর আমরা বৃত্তীয় মানে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে লিখছি দুটি কোণের সমষ্টি, দুটি কোণের সমষ্টি ইকুয়াল টু, তাহলে এখানে আছে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড, এটা হচ্ছে 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। এই দুটো আমরা কিন্তু যোগ করব, আমরা কিন্তু এটা যোগ করছি, যোগ। এবার দেখো 56 4 মানে 60 সেকেন্ড, এটা কিন্তু 60 সেকেন্ড মানেই হচ্ছে 1 মিনিট। তাহলে এখানে কিন্তু 1 মিনিট হচ্ছে, তাহলে সেকেন্ডে এখানে কিন্তু 0 সেকেন্ড, এটা কিন্তু 0 সেকেন্ড হয়ে গেল। এই যে 1 হলো, এই একটা মিনিটের সঙ্গে যোগ হবে কিন্তু এখানে কিন্তু 60 সেকেন্ড হচ্ছে, 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট। এই 1 কিন্তু মিনিটের সঙ্গে যোগ হবে। 57 আর 2 59, 59 আর 1 60, তাহলে এখানে হচ্ছে 60 মিনিট, তার মানে কিন্তু 1 ডিগ্রি। 60 মিনিট মানে কিন্তু 1 ডিগ্রি, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে কিন্তু 1 ডিগ্রি। আবার 60 মিনিটে 1 ঘন্টাও হয়, কিন্তু 60 মিনিটে 1 ঘন্টা যেমন হয়, আবার 60 মিনিটে 1 ডিগ্রি। তাহলে 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এখানে 0 মিনিট, এবার 1 ডিগ্রি, এই একটা কিন্তু এখানে যোগ হবে। তাহলে 10 আর 5 15, 5 হাতে থাকলে 1 75, তাহলে 75 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 75 ডিগ্রি, 0 মিনিট 0 সেকেন্ড, তার মানে 75 ডিগ্রি। ঠিক আছে, দুটি কোণের সমষ্টি কত?
75 ডিগ্রি। আমি আরও একবার বলছি, 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ডিগ্রি, 60 মিনিটে 1 ঘন্টা হয়, আবার 60 মিনিটে কিন্তু আবার 1 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা তৃতীয় কোণ বের করব। লিখব তৃতীয় কোণ। তৃতীয় কোণ ইকুয়াল টু, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইবার 180 ডিগ্রি থেকে আমরা যদি 2টি কোণের সমষ্টি বাদ দিই, তাহলে আমরা তৃতীয় কোণটা কিন্তু পেয়ে যাব। তো এখানে 2টি কোণের সমষ্টি হচ্ছে 75 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দিলে আমরা তৃতীয় মানে অবশিষ্ট যে কোণটা তার মান কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখব 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান সমান 105 ডিগ্রি। ঠিক আছে, 105 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণ হচ্ছে 105 ডিগ্রি। এইবার আমরা বৃত্তীয় মান বার করব। ডিগ্রিতে যে মান বেরোয় তাকে যদি আমরা পাই বাই 180 মানে পাই বাই 180 ডিগ্রি দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কিন্তু বৃত্তীয় মান পাবো। তার মানে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তোমরা এইভাবে করতে পারো যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, এটাকে বলা হচ্ছে রেডিয়ান। 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। ঠিক আছে, অতএব 1 ডিগ্রি ইকুয়াল টু উপরে হচ্ছে পাই রেডিয়ান, তার নিচে 180 ডিগ্রি। এইবার হচ্ছে 105 ডিগ্রি, অতএব 105 ডিগ্রি ইকুয়াল টু উপরে হচ্ছে পাই রেডিয়ান গুণন 105 ডিগ্রি, আর নিচে হচ্ছে 180 ডিগ্রি। এই ডিগ্রি কেটে যাবে। এবার আমরা যদি 15 দিয়ে কাটি, 7 15 105, আর 15 দিয়ে কাটলে 15কে 15, 16 17 2 বার 12। তার মানে এখানে আসছে 7 পাই রেডিয়ান বাই 12। 7 পাই রেডিয়ান, এটাকে বলা হচ্ছে রেডিয়ান। 7 পাই রেডিয়ান বাই 12। এবারে আমি অপশান দেখছি। অপশান এ আছে 5 পাই রেডিয়ান বাই 12, অপশান বি হচ্ছে 7 পাই রেডিয়ান বাই 12, অপশান সি হচ্ছে 2 পাই রেডিয়ান বাই 3, অপশান ডি হচ্ছে 11 পাই রেডিয়ান বাই 12। এখানে আছে 7 পাই রেডিয়ান বাই 12, তার মানে হচ্ছে বি, অপশান বি। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখব অপশান বি, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, তাহলে আমরা 2টি কোণের সমষ্টি করলাম। এবার 180 ডিগ্রি থেকে 2টি কোণের সমষ্টি বাদ দিলে আমরা তৃতীয় কোণ পেয়ে যাব। এবার যখন আমরা বৃত্তীয় মান বের করব, আমরা কিন্তু সরাসরি ডিগ্রিতে যে মানটা বের হয় তাকে যদি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে যদি গুণ করি, তাহলেই আমরা কিন্তু বৃত্তীয় মান পেয়ে যাব। আমি তো তথাপি আমি কিন্তু তোমাদেরকে সে ঐকিক নিয়মে দেখিয়ে দিলাম যে 180 ডিগ্রি পাই রেডিয়ান, 1 হলে কত, 105 হলে কত। কমপ্লিট। এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে, 1-এর 6 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14। বলছে তথ্যের সংখ্যা গুরু মান 15 হলে, বলছে এই তথ্যের সংখ্যা গুরু মান হচ্ছে 15, মানে সবচেয়ে বেশি সংখ্যা আছে, সংখ্যার দিক দিয়ে গুরু মানে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 15 হলে বলছে এক্স এর মান কত। তাহলে এখানে এক্স এর মানটা কত হবে? এখানে বলছে সংখ্যা গুরু মান 15। সংখ্যা গুরু মান মানে সবচেয়ে বেশি কোন সংখ্যা আছে, বলছে 15 আছে এখানে অঙ্কে বলছে। তাহলে এক্স এর মান কত সেটা আমাকে বের করতে। ঠিক আছে, আমরা প্রথমে দেখে নেব যে কোন সংখ্যা কটা আছে। প্রথমে দেখছি 16 সংখ্যাটি আছে ইকুয়াল টু 16 সংখ্যাটি আছে কয়টা, 1 2 2টি। 16 সংখ্যাটি আছে হচ্ছে 2টি। এবার চলে আসতেছি 15 সংখ্যাটি আছে 1 2, এটাও 2টি। এবার চলে আসতেছি 17 সংখ্যাটি আছে এখানে 1 এখানে 1 2টি। 17 সংখ্যাটিও 2টি। তাহলে 15 16 17। এবার 19 সংখ্যাটি আছে 19 আছে 1টি। 19 আছে ইকুয়াল টু 1টি।
ঠিক আছে, 19 আছে একটি। এবার 14 সংখ্যাটি আছে হচ্ছে একটি। কমপ্লিট। এবারে এক্স আছে, এখানে বলছে এখানে সংখ্যাগুরু মান হচ্ছে 15, কিন্তু এখানে দেখা যাচ্ছে সংখ্যাগুরু এই তিনটা মান একই। তার মানে এখানে 16 সংখ্যাগুরু, 15 সংখ্যাগুরু, 17 সংখ্যাগুরু, কিন্তু অঙ্কে বলছে 15 হচ্ছে সংখ্যাগুরু। তাহলে এক্স এর মান কত? তাহলে যদি 15 সংখ্যাগুরু হয়, 15 যদি সংখ্যাগুরু হয়, তাহলে 2 + 1 = 3, 3টি হবে। এটা সবচেয়ে একটা বেশি থাকতে হবে। তার মানে এক্স এর মান কত হবে? এক্স = হচ্ছে 15। তাহলে নিশ্চয়ই এক্স এর মান কত হবে? এক্স এর মান যদি আমরা এখানে 15 লিখি, তাহলে দেখো 15 হয়ে যাবে 3টি। তাহলে 15 হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে অপশান এ হচ্ছে 15, অপশান বি হচ্ছে 16, অপশান সি 17, অপশান ডি হচ্ছে 19। এখানে বলাই আছে 15 সংখ্যাগুরু মান। তাহলে এক্স এর মান হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে এ। তাহলে এক্স এর মান হচ্ছে 15। এক্স এর মান যদি আমরা 15 লিখি, তাহলে 15 কিন্তু 3টা হয়ে যাবে, আর সবগুলোই কিন্তু 2টা আর 1টা। এটা হয়ে যাবে 3টা 15, এটা হয়ে যাবে 3টা, বাকি এটা 2টা, এটা 2টা, এগুলো 1টা। তাহলে সংখ্যাগুরু মান হচ্ছে 15। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলে আসছে। 2 এর 1 নম্বর। দেখো প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে যে কোনো ব্যবসায়ী এ লভ্যাংশের 1/3 অংশ পায়। এ হচ্ছে লাভের 1/3 পায়। বলছে বাকি যে লাভটা থাকে সেটা বি এবং সি সমান ভাগে ভাগ পায়। ভাগ করা হলে বলছে এ, বি ও সি এর মূলধনের অনুপাত কত? আমরা কিন্তু জানি যে মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্টন হয়। এখানে লাভের যে অনুপাত হবে, মূলধনের অনুপাতও কিন্তু একই হবে। ঠিক আছে, আমি আবার বলছি, মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্টিত হয়। মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান হয়। তার মানে লাভের অনুপাত = মূলধনের অনুপাত। এখানে বলছে যে এ হচ্ছে লাভের মানে লভ্যাংশের 1/3 পায়, কিন্তু লভ্যাংশ কত হয়েছে মোট সেটা কিন্তু আমরা জানি না। আমরা ধরে নেব যে মোট লাভ = x টাকা, অথবা আমরা 1 টাকাও ধরতে পারি। ধরি মোট লাভ = 1 টাকা। ঠিক আছে, তাহলে এ পাবে 1/3 টাকা, আর বাকি যে টাকাটা সেটা বি আর সি হচ্ছে সমানভাবে ভাগ করে নেবে, মানে 2 দ্বারা ভাগ করবো, তাহলে প্রত্যেকে পাবে। ঠিক আছে, আমি করছি, খুব ভালো করে দেখো। তাহলে প্রথমে আমরা ধরি মোট লাভ = 1 টাকা। প্রথমে লিখছি ধরি মোট লাভ = 1 টাকা। এবার হচ্ছে প্রথমে এর লাভ = 1/3 টাকা। অতএব এ এর লাভ = 1/3 টাকা। এবার বাকি লাভ, মোট লাভ হয়েছে 1 টাকা, তার মধ্যে এর লাভ হচ্ছে 1/3 টাকা, মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে বি আর সি এর লাভ কত? 1 থেকে যদি আমরা 1/3 বিয়োগ করি, তাহলে বাকি লাভটা বি আর সি। ঠিক আছে, এবার লিখবো যে অতএব বি এবং সি এর লাভ = 1 বিয়োগ 1/3। আমি আবার বলছি, আমি কিন্তু মোট লাভ 1 টাকা কিন্তু ধরে নিছি, তার মধ্যে এর লাভ হচ্ছে 1/3 টাকা, আর বাকি লাভ কিন্তু বি এবং সি এর লাভ, সেটা আমরা বের করছি। লসাগু হচ্ছে 3 - 1 = 2/3 টাকা। তাহলে বি এবং সি দুজনে মিলে মোট লাভ 2/3 টাকা, কিন্তু এরা কিন্তু সমান ভাগে ভাগ করে নিছে। তার মানে আমরা যদি 2 দিয়ে রেখে ভাগ করি, তাহলে কিন্তু বি আর সি এর লাভ পেয়ে যাব। এবার লিখছি অতএব বি এর লাভ = 2/3। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, নিচে 2, কিন্তু 2 দ্বারা ভাগ মানে 1/2 দ্বারা গুণ। এখানে 1/2 লিখলে হবে, 1/2 দ্বারা গুণ, এটা কাটলে হবে 1/3 টাকা। আর সি এর লাভও তাই হবে 1/3 টাকা। অতএব সি এর লাভ =
1/3 টাকা। ঠিক আছে, এবার আমি একটা কথা বলছি যে লাভের অনুপাত আর মূলধনের অনুপাত কিন্তু সবসময় সমান হবে, মানে লভ্যাংশটা কিন্তু মূলধনের অনুপাতে কিন্তু বণ্টিত হয়। ঠিক আছে, তাহলে আমরা লাভের অনুপাত যেটা বার করব সেটাই হচ্ছে মূলধনের অনুপাত। এবার লিখব লাভের অনুপাতে A/B/C ইকুয়াল টু এর লাভ হচ্ছে 1/3 আর বি এর লাভও 1/3, সি এর লাভও 1/3, তার মানে 1/3 তাহলে এবার আমরা যদি ছোট করি তাহলে 1:1:1, তাহলে এখানে অনুপাত হচ্ছে 1:1:1। লাভের অনুপাত মানেই হচ্ছে মূলধনের অনুপাত, এটাই হচ্ছে মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত ইকুয়াল টু 1:1:1। তাহলে আমার অ্যান্সার হবে এখানে 1:1:1, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি আরও একবার বলে দিচ্ছি, আমরা কিন্তু প্রথমে ধরে নিছি মোট লাভ ইকুয়াল টু 1 টাকা, এক্স ধরলে হবে, আমি কিন্তু 1 টাকা ধরছি। তাহলে এর লাভ কত? 1/3 টাকা, মানে 1/3, তার মানে 1/3 টাকা। তাহলে বাকি লাভ কত থাকছে? 1 থেকে যদি 1/3 বাদ দিই তাহলে 2/3 টাকা। এই টাকাটা বি আর সি দুইজনের লাভ, এটা কিন্তু সমানভাবে পাবে, 2 দিয়ে ভাগ। তাহলে বি এর লাভ হবে 1/3 টাকা, সি এরও 1/3 টাকা। তাহলে এই যে লাভের অনুপাত মানে হচ্ছে মূলধনের অনুপাত, এই লাভের অনুপাত হচ্ছে 1:1:1, সেটাই হচ্ছে মূলধনের অনুপাত, মানে 1:1:1। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে 2 নম্বর। দেখো প্রশ্ন কে আছে, প্রশ্ন আছে x:y ইকুয়াল টু 5:7। x:y ইকুয়াল টু 5:7 হলে y এর নিচে x² ইস্টু x এর নিচে y², মানে y/x² ইস্টু x/y²। বলছে এর মান কত? শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে x:y, ইস্টু মানেই হচ্ছে ডিভাইডেড, মানে x:y মানে x/y। তাহলে আমরা লিখছি x/y ইকুয়াল টু 5 এর নিচে 7। এখানে 5:7 মানে 5/7। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি, ধরি x ইকুয়াল টু 5k, পাশে একটা কিছু সংখ্যা ধরে নেব। ধরি x ইকুয়াল টু 5k, ধরি y ইকুয়াল টু 7k। আমরা কিন্তু ধরে নিলাম x ইকুয়াল টু 5k আর ধরি y ইকুয়াল টু 7k, পাশে কিন্তু একটা কে ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে কি দেওয়া আছে, এখানে আমরা বের করে নিচ্ছি y/x², এটা সমান কত হবে? y/x², এখানে y এর মান হচ্ছে 7k আর x এর মান হচ্ছে 5k ইন্টু 5k, 5k ইন্টু 5k। y এর মান হচ্ছে 7k আর x এর মান হচ্ছে 5k ইন্টু 5k। একটা কে কিন্তু কেটে যাবে, তাহলে 7/25k, 7/25k কমপ্লিট। এবার আমরা বার করবো x এর নিচে y², x এর মান হচ্ছে 5k আর y এর মান হচ্ছে 7k ইন্টু 7k। আমরা কিন্তু এই দুটো মান কিন্তু পৃথকভাবে নিচে বের করে নিচ্ছি। এবারে কে একটা কেটে যাবে, সমান সমান 5 এর নিচে 49k, 5 এর নিচে 49k। এইবারে এই দুটোর আমরা কিন্তু অনুপাত করব, অনুপাত। তার মানে আমরা প্রথমে লিখছি y এর নিচে x² ইস্টু x এর নিচে y², আবার y/x² মানে 7 এর নিচে 25k ইস্টু x এর নিচে y² মানে 5 এর নিচে 49k।
আমরা কিন্তু কে তুলে দিচ্ছি, নিচের কে, তাহলে এখানে থাকবে 7-এর নিচে 25 ইস্টু 5-এর নিচে 49। এইবার আমরা হরের লসাগু করব, সেই লসাগু দ্বারা আমরা সবগুলাকে গুণ করব। হরের লসাগু হচ্ছে 25 আর 49-এর লসাগু, এখানে 49 আর 25 গুণ করতে হবে, তাহলে 49 আর 25 গুণ করলে 1225, ঠিক আছে, 1225। তা আমি গুণ করে নিচ্ছি, 49কে 25 দেখুন, 5 নং 45-এ 5, 4, 20, 24, আর 9 দিন 18, 8 হাতে লাগলে 9, 5, 8, 12, 2 হাতে গেলে 1, 1225। তাহলে এখানে লসক হচ্ছে 1225। আমি এটাকেও 1225 দিয়ে গুণ করব, এটাকেও আমি 1225 দ্বারা গুণ করব। আমি একটা কথা বলছি, যখন ভগ্নাংশ অনুপাত থাকবে তখন আমরা হরের লসগু করব, সেই লসগু দ্বারা আমরা সবগুলাকে গুণ করব, তাহলে আমরা পূর্ণ সংখ্যা, অনুপাতটা আমরা পূর্ণ সংখ্যায় পেয়ে যাব। আমি আবার বলছি, হরের লসাগু করবে, সেই লসাগু দ্বারা সবগুলাকে গুণ করবে, গুণ করলে তুমি পূর্ণ সংখ্যায় অনুপাত পেয়ে যাবে। তাহলে দেখো এখানে হচ্ছে 7-এর নিচে 25 গুণন 1225 ইস্টু 5-এর নিচে 49 গুণন 1225। আমরা যদি 25 দিয়ে কাটি এটাকে, তাহলে এটা হবে 49, 25 দিয়ে কাটলে 49, আর 49 দিয়ে এটাকে যদি কাটি তাহলে হবে 25, ঠিক আছে। তাহলে তোমার এখানে হচ্ছে 7 49, 7 নং 63-র 3, 7 নং 63-র 3 হাত একলো 6, 28 আর 28 29 30 31 32 33 34, 343 ইস্টু 5 5 25, 5 আর 2 125। তাহলে 343 ইস্টু 125, 343 ইস্টু 125, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমি আবার বলছি, যদি ভগ্নাংশ অনুপাত থাকে তাহলে হরের লসাগু করবে, সেই লসাগু দ্বারা তুমি সবগুলাকে গুণ করবে, তাহলেই তুমি পূর্ণ সংখ্যায় অনুপাত পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার আমি চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 3 নম্বর, দেখো প্রশ্ন আছে, বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ড্যাশ হবে। এটা বৃত্তস্থ বর্গক্ষেত্র, বলছি সেই বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের কি হবে, যা না ব্যাস না ব্যাসার্ধ, সেটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা বৃত্তস্থ বর্গক্ষেত্র আঁকাবো, একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, মনে করো এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, বলছে এই বর্গক্ষেত্রের কর্ণ, এই বর্গক্ষেত্রের কর্ণ এটা বৃত্তের কি হবে, বৃত্তের কি, এই বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের কি হবে, ব্যাস। এই বৃত্তের ব্যাস হবে, এটা কেন্দ্র, এই বৃত্তের ব্যাস হবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তার মানে বর্গক্ষেত্রের কর্ণ মানেই বৃত্তের হচ্ছে ব্যাস, অ্যান্সার হবে ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। মনে রেখে দেবে যে বর্গক্ষেত্রের কর্ণ মানেই হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে। এবার চলে আসছি নেক্সট, বলছে একটি নিরেট ঘনককে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করো, একটা ঘনককে গলায় একটা নিরেট গোলক তৈরি করবে, বলছে ঘনক ও গোলকের আয়তন ড্যাশ। আচ্ছা, আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে বাহু তার হোল কিউ, আর গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, আর হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। আমি আবার বলছি, ঘনকের আয়তন হচ্ছে বাহু তার হোল কিউ, আর গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ ঘনক। আমরা যখন একটা বস্তু থেকে আর একটা বস্তু তৈরি করব তখন উভয় বস্তুর আয়তন কিন্তু সমান হয়, ঠিক আছে। আমি আবার বলছি, একটা বস্তুকে গলিয়ে বা একটা বস্তুকে পিটিয়ে যদি আমরা অন্য একটা বস্তু তৈরি করি, মানে গলিয়ে বা পিটিয়ে যদি আমরা অন্য একটা বস্তু তৈরি করি, তাহলে উভয় বস্তুর আয়তন শর্তানুসারে সমান হবে,
হ্যাঁ ঠিক আছে, মনে রেখে দেবে যে উভয় বস্তুর আয়তন কিন্তু সমান হবে। একটা বস্তু থেকে আরেকটা বস্তু তৈরি করলে উভয় বস্তুর আয়তন সমান হবে। তাহলে এখানে উভয় বস্তু ঘনক ও গোলক আয়তন কি হবে? সমান। এটা হবে সমান। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে যে একটা বস্তু থেকে যদি আমরা আর একটা বস্তু তৈরি করি তাহলে উভয় বস্তুর আয়তন সমান হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 5 নম্বর, এটা আমরা করছি শূন্যস্থান পূরণ। দেখো প্রশ্ন আছে cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা এর মান বের করতে হবে। cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা, আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। এটা কিন্তু একটা ফর্মুলা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, তার মানে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1। এটা কিন্তু ফর্মুলা। আমরা কিন্তু এটা জানি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা কিন্তু ফর্মুলা। ঠিক আছে, এবার অঙ্কে দেওয়া আছে কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা, এটা হচ্ছে কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা। এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফর্মুলায় ফেলাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমি লিখছি, এটা হচ্ছে কস থিটা তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এবার কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখছি এখানে এ প্লাস বি একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেট হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এখানে করছি, দেখো কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার, কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার মানে হচ্ছে 1। এটা কিন্তু ফর্মুলা, মনে রাখতে হবে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এর মান হচ্ছে 1 ইন্টু কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ারের অঙ্কে দেওয়া আছে হাফ, কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ার সমান হচ্ছে হাফ। তাহলে 1 গুণন হাফ, এটা গুণ করলে কত হবে? হাফ হবে। তাহলে এর মান কত বাড়ালো? কস স্কয়ার, এখানে মান বাড়ালো হচ্ছে কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা, এর মান বাড়ালো হাফ। তাহলে এখানে অ্যান্সার হবে হাফ। এটাই হচ্ছে অ্যান্সার হচ্ছে হাফ। ঠিক আছে, এবার নেক্সট দেখো হচ্ছে একটি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখা। আমরা যখন সেই রাশি বিজ্ঞানে আমরা যখন সেই ওজাইব করব তখন ওখানে বক্র যে রেখাটি হবে বলছে বৃহত্তর সূচক, ওটাকে কি বলা হচ্ছে? ওটাকে বলা হচ্ছে ওজাইব। ওজাইবের ক্ষেত্রে কিন্তু একটা বক্ররেখা বাড়ায়, সেটাকে বলা হয় ওজাইব। তাহলে বক্ররেখাটিকে বলা হবে ওজাইব। বক্ররেখাটিকে বলা হয় ওজাইব, ও বুর্গিজাকে হশিয়ার ভ, ওজাইব বলে কিন্তু। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এবার চলে এসেছি নেক্সট 3-এর 1 নম্বর। দেখো এটা সত্য মিথ্যা বের করতে হবে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা তোমাকে লিখতে হবে। দেখো 1 নম্বর প্রশ্ন আছে যে মূলধন এবং বার্ষিক সুদের হার সমান হলে, মূলধন আর তোমার যদি বার্ষিক সুদের হার যদি সমান থাকে তাহলে সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। সুদটা কি সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাত? এখন প্রশ্ন হচ্ছে ব্যস্ত অনুপাতটা কি? ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, তার মানে কি? মানে সময় বাড়লে সুদ কমবে আর সময় কমলে সুদ বাড়বে, এটাকে ব্যস্ত সম্পর্ক বলে। আর যদি সরল সম্পর্ক থাকলে সময় বাড়লে সুদ বাড়বে, সময় কমলে সুদ কমবে। তোমরা তো বুঝতে পারছো যত বেশি দিন সময় হবে ততই কিন্তু সুদ বেড়ে যাবে। তাহলে এটা কিন্তু সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক নয়। তাহলে এটা কিন্তু মিথ্যা। আমি আবার বলছি, ব্যস্ত সম্পর্ক হচ্ছে সময় বাড়লে সুদ কমবে, আবার সময় কমলে সুদ বাড়বে, সেটাকে বলা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। মানে একটা বাড়লে অপরটা কমবে, আবার এটা কমলে ওটা বাড়বে। আমরা তো জানি যদি মূলধন আর যদি সুদের আর সময় একই থাকে তাহলে সময়ের সঙ্গে কিন্তু সুদ বেড়ে যাবে। তুমি 1 বছরে যা সুদ দেবে 2 বছর আরও বাড়বে, 3 বছর পর আরও সুদ বাড়ে যাবে, সুদ বাড়তেই থাকবে। তাহলে সময় বাড়লে সুদ বাড়বে, তাহলে এটা সরল সম্পর্ক, এটা ব্যস্ত সম্পর্ক নয়। তাহলে এটা হচ্ছে মিথ্যা, এটা অ্যান্সার হবে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। আচ্ছা এবার দেখো
2 নম্বর এখানে দেখছে এক্স ইকুয়াল টু রুটের মধ্যে 111 মাইনাস রুট 11, ওয়াই ইকুয়াল টু রুটের মধ্যে 111 প্লাস রুট 11, বলছে এক্স ওয়াই মাইনাস 1/xy এর মান হবে 99.99 আমরা তাহলে মানটা বের করে দেখি। তাহলে আমরা প্রথমেই এক্স ওয়াই এর মানটা বের করব। এক্স ওয়াই তাহলে আমরা বের করব এক্স ওয়াই ইকুয়াল টু রুটের মধ্যে 111 মাইনাস রুট 11 একটা ব্র্যাকেটে, আবার পাশে রুটের মধ্যে 111 প্লাস রুট 11। ঠিক আছে, এরকম দেখো এক্স ওয়াই, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। দেখো এটা কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে রুটের মধ্যে 111 আর বি বলতে রুটের মধ্যে 11, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক এরকম হবে কিন্তু। ঠিক আছে, তাহলে রুট 111 স্কোয়ার, তার মানে এখানে স্কোয়ার করলে কিন্তু রুট উঠে যায়, যখন আমরা স্কোয়ার করব তখন রুট কিন্তু উঠে যাবে। তাহলে এটা হবে 111 মাইনাস এটা হবে 11, তার মানেই হচ্ছে 100। তাহলে এক্স ওয়াইয়ের মান হচ্ছে 100। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এক্স ওয়াই মাইনাস 1/xy সমান কত হচ্ছে সেটা বের করব। তাহলে আমরা এখানে বের করছি এক্স ওয়াই মাইনাস 1/xy। এক্স ওয়াইয়ের মান হচ্ছে 100 মাইনাস 1-এর নিচে 100। দেখে নাও এক্স ওয়াইয়ের মান হচ্ছে 100, এক্স ওয়াইয়ের মান 100 আর মাইনাস 1/100। এবার এর লসাগু করব, এর লসাগু হচ্ছে 100, 100 গুণ করলে 10,000, 100 আর 100 গুণ করলে 1 লিখে 4টা শূন্য, এই দুটো যদি আমরা গুণ করি 1 লিখে 4টা শূন্য মানে 10,000, মাইনাস এখান থেকে 100 গেলে 1, তার মানে সমান সমান কত হচ্ছে 9,999, তার নিচে হচ্ছে 100, 9,999, মানে 10,000 থেকে আমরা যদি 1 বিয়োগ করি 9,999। ঠিক আছে, এবার আমরা 9,999কে আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে আমরা একটু এখানে ভাগ করে নিচ্ছি, 100 দিয়ে আমরা 9,999কে ভাগ করব। প্রথমে আমরা 9 বাদ দিচ্ছি, তাহলে 9 বাদ দিলে এখানে কিন্তু 900, এখানে 99 বাঁচবে, আবার 9 কেটে আসলো, আবার 9 বাজে কিন্তু 900, তাহলে এখানে বাঁচলো হচ্ছে 99। তাহলে 99 পূর্ণ 99-এর নিচে 100, তাহলে এটাকে ভাগ করলে হচ্ছে 99 পূর্ণ 99-এর নিচে কিন্তু 100, কিন্তু এখানে দেওয়া আছে 99 পূর্ণ 99 100, তার মানে এটা হচ্ছে 70, এটা 70 দেওয়া আছে, এটা হবে 70, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখানো। তাহলে আমরা এক্স ওয়াইয়ের মান বের করলাম, মানে এখানে এক্সের মান হচ্ছে রুট 111 মাইনাস রুট 11 আর ওয়াইয়ের মান রুট 111 প্লাস রুট 11, এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে রুটের মধ্যে 111 তার হোল স্কোয়ার মাইনাস রুটের মধ্যে 11 তার হোল স্কোয়ার, স্কোয়ার করলে রুট উঠে যাবে, তাহলে এখানে 100, তারপর আমরা ওখানে বসে বিয়োগটা করলাম। নেক্সট অঙ্কে, নেক্সট 3-এর 3 নম্বর। দেখো প্রশ্নে কি আছে, প্রশ্ন আছে যে দুটি বৃত্তাংশ সমান হলে বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। বলছে দুটি বৃত্তাংশের মান যদি সমান হয় তাহলে দুটি বৃত্তচাপও সমান হবে। বলছে এটা সত্য না মিথ্যা। প্রশ্ন হচ্ছে বৃত্তাংশ কাকে বলে। একটি যা যদি বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে তাদের একটিকে অপরটির বৃত্তাংশ বলে। একটি যা যদি কোনো বৃত্তকে যদি দুটি অংশে বিভক্ত করে তাহলে দুটি অংশের প্রত্যেককে অপরটি কী বলা হচ্ছে, বৃত্তাংশ বলা হচ্ছে। আর চাপ হচ্ছে বৃত্তচাপ, যেটা চাপ হচ্ছে বৃত্তের যে কোনো অংশকে আমরা চাপ বলতে পারি, বৃত্তের যে কোনো অংশকে আমরা চাপ বলি। আমি আবারও বলছি বৃত্তাংশ কাকে বলে। একটি জ্যা যদি কোনো বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে তাহলে প্রত্যেককে অপর অংশের বৃত্তাংশ বলে, প্রত্যেক অংশকে অপর অংশের বৃত্তাংশ বলে।
আর বৃত্তচাপ হচ্ছে বৃত্তের যে কোনো অংশকে আমরা বৃত্তচাপ বলতে পারি। ঠিক আছে, এবার একটু দেখে নাও চিত্রে। মনে করো এরম একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, ঠিক আছে। তাহলে এটা একটা জ্যা, বৃত্তের জ্যা। এখানে বলছে দুটি সমান বৃত্তাংশ, তাহলে আমরা কিন্তু একটু মাঝখানে দিচ্ছি জ্যাটাকে, তাহলে আমরা দিচ্ছি এখানে দিচ্ছি জ্যাটা, এখানে দিচ্ছি জ্যা। তাহলে এখানে নাম দিচ্ছি এ, এখানে দিচ্ছি বি, এখানে দিচ্ছি সি, এখানে দিচ্ছি ডি, এখানে দিচ্ছি ই, এখানে দিচ্ছি এফ, ঠিক আছে। তাহলে এই যে জ্যা, এই জ্যাটা যখন বৃত্তকে দুটো সমান অংশে বিভক্ত করছে, তাহলে এই যে দুটো ভাগের এ একটা অংশ, এ একটা অংশ আর এ একটা অংশ, এই দুটো সমান অংশ, এটাকে বলা হচ্ছে বৃত্তাংশ। প্রত্যেকটা অংশকে অপরটির বলা হচ্ছে বৃত্তাংশ। এর মধ্যে যদি যে অংশটা দুটো বৃত্তাংশ যদি অসমান থাকে, তাহলে যেটা যার দৈর্ঘ্য মানে যার অল্প কম, সেটাকে বলা হচ্ছে পরিবৃত্তাংশ, আর একটা বলা হচ্ছে অধিবৃত্তাংশ, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এই বৃত্তাংশের নাম দিয়ে দিচ্ছি হচ্ছে এ বি সি ডি এ, একটা বৃত্তাংশ, এটা কিন্তু একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ। এবার এটা একটা বৃত্তাংশ, এই বৃত্তাংশের নাম দিচ্ছি এ, এটা একটা বৃত্তাংশ, বৃত্তাংশ কাল টু এ এফ ই ডি এ, এটা একটা বৃত্তাংশ। তাহলে আমরা কিন্তু এ বি সি ডি এ এটা একটা বৃত্তাংশ, আবার এ এফ ই ডি এ এরও একটা বৃত্তাংশ, কিন্তু দুটো বৃত্তাংশ সমান। এখানে বলছে দুটি বৃত্তাংশ সমান হলে বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য সমান হবে, এগুলাকে কিন্তু একটা চাপ বলছে, এটা চাপ। তাহলে দুটো বৃত্তাংশ যদি সমান হয়, তাদের বৃত্তচাপও কিন্তু সমান হবে। তার মানে বৃত্তাংশ, দুটি বৃত্তাংশ আমরা লিখছি দুটি বৃত্তাংশ সমান হলে বৃত্তচাপ দুটি সমান হবে। দুটা বৃত্তাংশ যদি সমান হয়, তাহলে দুটা বৃত্তচাপও কিন্তু সমান হবে, কারণ এই গোটাটাই যাতে বৃত্তচাপ ধরা যায়, আবার এইটুকু বৃত্তচাপ, এটাও বৃত্তচাপ, সব বৃত্তচাপ ধরা যায়। তাহলে এটা হচ্ছে সত্য। তাহলে আমরা লিখবো এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কমপ্লিট। এবার চলে আসছি নেক্সট 4 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য √5 - √3 মিটার। ভূমির ব্যাসার্ধ হচ্ছে √5 - √3 মিটার, আর উচ্চতা হচ্ছে √5 + √3 মিটার হলে বলছে শঙ্কুর তির্যক উচ্চতা 4 মিটার। সত্য না মিথ্যা আমাকে বের করতে হবে। আমি আবার বলছি, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য √5 - √3 মিটার, আর উচ্চতা হচ্ছে √5 + √3 মিটার হলে হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা 4 মিটার। সত্য না মিথ্যা আমি একটু দেখে নিচ্ছি। মনে করেন শঙ্কু আঁকাচ্ছি, এটা একটা শঙ্কু, এটা একটা শঙ্কু, ঠিক আছে। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে √5 - √3, এই ব্যাসার্ধ হচ্ছে √5 - √3 এত মিটার, আর উচ্চতা হচ্ছে √5 প্লাস, এই উচ্চতা হচ্ছে √5 + √3 এত মিটার। আমাকে এই তির্যক উচ্চতা বের করতে হবে, মানে আমাকে এল এর মান বের করতে হবে। এটাকে আমরা সংক্ষেপে এল অক্ষর দ্বারা লিখি। উচ্চতা হচ্ছে এইচ, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আমাকে এল বার করতে হবে। মানে এই ত্রিভুজের কিন্তু অতিভুজ আমাকে বের করতে হবে, অতিভুজ বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখছি ধরি ব্যাসার্ধ ব্র্যাকেটের ছোট হাতে আর ইকুয়াল টু √5 - √3 এত মিটার। ধরি উচ্চতা
উচ্চতাকে আমরা কিন্তু এইচ ধরছি, এইচ ইকুয়াল টু √5 প্লাস √3 এত মিটার। আর ধরি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা ব্র্যাকেট হচ্ছে এল ইকুয়াল টু কত। তাহলে আমরা জানি এল ইকুয়াল টু রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, পাশে হচ্ছে একক। এল মানে অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, পরের স্টেপে আর এর মান হচ্ছে √5 মাইনাস √3 তার স্কোয়ার প্লাস এইচের মান হচ্ছে, এইচের মান √5 প্লাস √3 তার স্কোয়ার, এখানে হচ্ছে মিটার। এবার আমরা স্কোয়ার করছি, দেখো এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস √3 তার স্কোয়ার প্লাস এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস √3 তার হচ্ছে স্কোয়ার, পাশে হচ্ছে মিটার, পাশে মিটার। এখানে 2ab মাইনাস 2ab প্লাস 2ab কেটে যাবে, আমি এখানে লিখছি, এখানে লিখছি রুটের মধ্যে √5 স্কোয়ার হচ্ছে 5 প্লাস √3 স্কোয়ার 3 প্লাস আবার √5 স্কোয়ার 5 প্লাস 3, তাহলে রুটের মধ্যে 5 3 8, 8 16 এত মিটার, এত মিটার সমান সমান 4 মিটার। তাহলে এখানে কিন্তু তির্যক উচ্চতা 4 মিটার বের হয়েছে, আর অঙ্কেও দেওয়া আছে তির্যক উচ্চতা 4 মিটার, তাহলে এটা কিন্তু সত্য, এটা হচ্ছে সত্য, এটাই অ্যান্সার। তাহলে কিন্তু ফর্মুলা মনে রেখে দিবে, তির্যক উচ্চতা ইকুয়াল টু রুটের মধ্যে ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তার মানে এল ইকুয়াল টু রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা কিন্তু ফর্মুলাটা মনে রেখে দিবে। নেক্সট অঙ্ক, নেক্সট 5 নম্বর দেখো, এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক। প্রথমে দেখো কি আছে, 1/cosec স্কোয়ার 62 ডিগ্রি প্লাস 1/cosec স্কোয়ার 28 ডিগ্রি। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করছি, আর লেফট হ্যান্ড সাইডে আছে 1/cosec স্কোয়ার 62 ডিগ্রি প্লাস 1/cosec স্কোয়ার 28 ডিগ্রি। এবার 1/cosec মানে হচ্ছে সাইন, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার 62 ডিগ্রি প্লাস এটা হচ্ছে সাইন স্কোয়ার 28 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ, এর মধ্যে আমরা একটাকে চেঞ্জ করব, আমরা সাইন স্কোয়ার 28 ডিগ্রিকে চেঞ্জ করছি, যখন আমরা 90 থেকে বাদ দেবো তখনই সাইন থাকলে কস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার 62 ডিগ্রি প্লাস এটাকে লিখছি সাইন স্কোয়ার 28-এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি। দেখো 90 থেকে 62 বাদ দিলে 28 হবে, 2 আছে 10 হবে, 8 হাতে গেলে 1 7 9। ঠিক আছে, যখন আমরা 90 থেকে বাদ দেব তখন সাইন থাকলে হবে কস, আবার কস থাকলে হবে সাইন, ট্যান থাকলে হবে কট, কট থাকলে হবে ট্যান, সেক থাকলে হবে কোসেক, আর কোসেক থাকলে হবে সেক, আর এবং যেটা বাদ দেবো সেটাই লিখতে হবে। তাহলে এটা হবে সাইন স্কোয়ার 62 ডিগ্রি প্লাস, এবার যখন 90 থেকে বাদ দেবো সাইন থাকলে হবে কস, এটা হবে কস, এখানে হবে কস স্কোয়ার, আর যেটা বাদ দেবো এই যে 62, এটা হচ্ছে 62 ডিগ্রি। এখানে যা লিখবো সেটা এখানে লিখতে হবে, এবং সাইন থাকলে কস, যদি ট্যান থাকতো কট, আর কট থাকলে ট্যান, কোসেক থাকলে সেক, সেক থাকলে কোসেক। এবার সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা, মানে 62 ডিগ্রিকে আমরা থিটা ধরছি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড থেকে 1 আসলো। এবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে সাইন স্কয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কয়ার
90 ডিগ্রি। এবার সাইন 30 মান হচ্ছে হাফ, তার হচ্ছে হোল স্কয়ার, আর কস 90 মান 0, তাহলে এখানে হচ্ছে 1/4। তাহলে দেখো বাম দিকে আসলে হচ্ছে 1 আর ডান দিকে আসলে হচ্ছে 1/4, তাহলে দুটা কিন্তু সমান না, তাহলে এটা হচ্ছে মিথ্যা, তাহলে এটা আমরা লিখবো মিথ্যা, অ্যান্সার হচ্ছে মিথ্যা। সাইন 30 মান কিন্তু হাফ, সাইন 30 মান হচ্ছে হাফ, সাইন স্কোয়ার মানে হাফ তার স্কোয়ার 1/4, আর কস 90 মান 0, কস 90 মান হচ্ছে 0। ঠিক আছে, এবার চলে এসছি আমরা নেক্সট 5 নম্বর। বলছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় 5.5, এটা সত্য না মিথ্যা? আচ্ছা, প্রথম 5টি মৌলিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 5, 7। আমরা লিখছি প্রথম 5টি মৌলিক সংখ্যা ইকুয়াল টু 1, 2, 3, 5, 7। প্রথম 5টি মৌলিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 5, 7। এদের সমষ্টি করছি, সমষ্টি ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, তাহলে 7 পাশে 12, 12 আর 3 15, 16 18, এখানে 18। এবার আমরা গড় করব, গড় ইকুয়াল টু 18/5। আমরা টোটাল সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, সমষ্টিকে ভাগ করব। 1, 2, 3, 4, 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করবো 18কে। তাহলে আমার এখানে হবে 3 5 15, 16 17 18, 30 10, 3.6। তাহলে এখানে হচ্ছে 3.6, কিন্তু অঙ্কে দেওয়া আছে 5.5, তাহলে এটা হচ্ছে মিথ্যা, অ্যান্সার হচ্ছে মিথ্যা। আবার বলছি প্রথম 5টি মৌলিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 5, 7। এদের সমষ্টি হচ্ছে 7 পাশে 12, 12 আর 3 15, 16 18, এদের সমষ্টি 18। এবার যখন আমরা গড় করব, সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করব। 1, 2, 3, 4, 5টা সংখ্যা আছে, তাহলে সমষ্টিকে আমরা সংখ্যা দিয়ে ভাগ করছি 5, তাহলে 3.6। ঠিক আছে, তাহলে এটা মিথ্যা। কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর দেখে ভালো লাগলে কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ, গুড নাইট।